আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে কিংস পার্টি গঠনের তোড়জোড় চলছে। রীতিমতো তোড়জোড় বললে ভুল হবে, এটাকে আপনি প্রতিযোগিতা বলতে পারেন। একজন অন্যজনের সঙ্গে প্রতিযোগিতা করে কিংস পার্টি করার চেষ্টা চলছে গত কয়েক মাসে। এটি কি 6 মাসে না 7 মাসে না 8 মাসে এটি বলতে পারবো না। একটা পত্রিকায় দেখলাম যে প্রতিদিন গড়ে দুটো করে নতুন নতুন রাজনৈতিক দল আবির্ভূত হচ্ছে। আমাদের দেশে ক্ষমতার প্রতি মোহ এবং পরিশ্রম না করে আলস্যে দিন কাটানোর যে প্রবৃত্তি, এটি বাঙালির মধ্যে প্রবল। দ্বিতীয়ত, যদি আপনি কাউকে কোনো স্বার্থ দেন আর সেই মানুষটিকে আপনি যদি অপমান করতে থাকেন, সে লজ্জা পাবে না। এমনকি তার সঙ্গে যদি পশুর চাইতেও নিকৃষ্ট ব্যবহার করে তাকে কোনো পদ দেন, পদবি দেন, অর্থ দেন, ঘুষ দুর্নীতি করার সুযোগ দেন, তাহলে অনায়াসে আমাদের দেশের যত লোক মেনে নেয়, পৃথিবীর সভ্য দেশগুলোতে এটা হয় না। ওদের একটা সাকসিয়ত থাকে, সভ্য দেশের একটা সাকসিয়ত থাকে, একটা উদ্দেশ্য থাকে, সাবজেক্ট থাকে, একটা লক্ষ্যবস্তু থাকে, একটা গোল থাকে। দেশের প্রতি, গোত্রের প্রতি, নিজের শরীর, পিতামাতা, আত্মীয় স্বজনের প্রতি তাদের একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে। ফলে দেখুন, সেই প্রাচীন জামানাতে যখন হেরোডোটাস হলেন, তখনই পিথাগোরাস সেখানে জন্ম নিলেন। যখন পিথাগোরাস হলেন, সেখানে সোলন হলো, সেখানে সক্রেটিস হলো, অ্যারিস্টটল হলো, প্লেটো হলো, ওখানে আলেকজান্ডার হলেন। তারপর বাড়তে বাড়তে সেটা পুরো গ্রিসে ছড়িয়ে পড়লো। গ্রিস থেকে সেটা ইটালিতে চলে আসলো, রোমে। এবং ইটালির যে রোম, এটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভূমধ্য সাগরের অপর প্রান্তে আবার তৈরি হলো কার্থেজ। সেই কার্থেজে তৈরি হলো হানিবল, তৈরি হলো হামিলকার বার্কার মতো বিশ্ব কাঁপানো মহাবীর। কার্থেজ মানে আজকের যে তিউনিসিয়া, সেখান থেকে আপনি এগুলে আপনি দেখবেন মরক্কো আছে। এখানে তৈরি হলো উমর ইবনে হাফসুন। এবং তিউনিসিয়াতেই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড কেমব্রিজ নয়, তিউনিসিয়াতেই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। সরি, মানে মরক্কোতে মার্কাস বিশ্ববিদ্যালয়। তারপর চলে যান মিশরে, সেখানে কত বড় বড় মানুষের জন্ম হলো। ফেরাউন জামানাতে অন্তত 20 থেকে 30 জন বিখ্যাত ফেরাউন প্রাচীন জমানাতে, যাদের জ্ঞান গুণ সব কিছু মহাকালের, মানে আজকের জমানাতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষটির চাইতেও তারা ওই জমানাতে স্মার্ট ছিলেন, জনকল্যাণকর ছিল তাদের কর্মপরিধি, এবং তারা রাষ্ট্রে যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন অকল্পনীয়। মিশর থেকে চলে আসেন ব্যাবিলনে, ওখানে একই অবস্থা। নেবুকাদনেজার থেকে শুরু করে আরো অনেক বড় বড় মহামানব সেখানে তৈরি হয়েছেন। একটু পার হয়ে চলে যান পারস্যে, সেখানে দারায়ুস, জাকসের, সাইরাস, নশেরোয়া, আরো কত বড় বড় দুনিয়া কাঁপানো মহামানব। পাড়ি দিয়ে এবার চলে আসেন ফ্রান্সে, জার্মানিতে, এরপরে ইংল্যান্ডে। সব জায়গাতে আপনি শত শত বিশ্ব মানব পাবেন, সব যুগে। তো এই যে এদের যে একটা জাতিসত্তা, এরিয়ান জাতিসত্তা, আর্য সভ্যতা, মানব সভ্যতা, বিশ্ব সভ্যতা, এদের বডি, শরীর, মন, মানসিকতা এমনভাবে গড়ে উঠেছে, তারা লোভ দ্বারা লালিত হয়। তারপরে আমাদের জীবনে যে সকল মন্দ জিনিসগুলো রয়েছে সবই তাদের রয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে এসে যখন তাদের পিতৃ পরিচয়ের প্রসঙ্গ আসে, বংশের বিষয় আসে, দেশের বা দেশপ্রেমের বিষয় আসে, অমনি তারা মানুষ হয়ে যায়। আর আমরা যখনই ব্যক্তিগত স্বার্থের জায়গা আসে, এবং ন্যূনতম কেউ একটু বিকাশে আপনাকে যদি বলে যে ভাই আপনার বিকাশ নম্বরটা একটু দিন, 1000 খানিক টাকা পাঠাবো, বিনিময়ে আমার জন্য একটু ঘেউ ঘেউ করতে হবে,
তো এটা শুনে আমাদের দেশের অনেক মানুষ, আরে কি বলেন আপনি, ঘেউ ঘেউ, আপনি আরও 500 টাকা পাঠান, দরকার হলে আরও বেশি করব। ঘেউ ঘেউ মানে কি? ঘেউ ঘেউ করা প্রাণী যে সমস্ত জিনিস করে সেগুলো আমি করতে পারবো। এরকম সমাজে গাল ফাটানো লোক আমাদের এখানে অভাব নেই। ফলে আমাদেরকে নিয়ে ইতিহাসে সবসময় খেলাধুলা হয়েছে, প্রচণ্ড খেলাধুলা হয়েছে। সভ্য জাতিরা খেলেছে, অসভ্য জাতিরা খেলেছে, আক্রমণকারীরা খেলেছে, দিল্লি খেলেছে, রাওয়ালপিন্ডি খেলেছে, লন্ডন খেলেছে, পর্তুগিজরা খেলেছে, কে না খেলেছে। আর এখন আমাদের সমাজে যারা চালাক চতুর শ্রেণী, তারা তুলনামূলকভাবে বোকাদেরকে নিয়ে খেলছে। এবং তারই ধারাবাহিকতায় এখন এই সময়টাতে রাষ্ট্র ক্ষমতাতে যারা এসেছেন, তারা আমাদের এই সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে কৌশলী মানুষ, সফল এবং প্রচলিত শিক্ষা এবং দীক্ষায় তারা অনন্য। তো কাজেই অতীতে বিভিন্ন সময় চরিত্রহীন, টাউট, বাটপার লোকজন যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা তাদের এই পা চাটার জন্যে, কদম মুবারক লেহনের জন্যে, তাদের জুতো যাতে কেউ মাথায় করে ঘুরে, এই জন্য তাবেদার শ্রেণী, চাটুকার শ্রেণী দলের ভিতরে, দেশের মধ্যে, গোত্রের মধ্যে, পরিবারের মধ্যে তৈরি করার পাশাপাশি একই সঙ্গে রাজনীতির অভিলাষ পূরণে গৃহপালিত বিরোধী দল, কিংস পার্টি, এসব চলে আসছে এবং করে আসছে। অতীতে যারা একটু লোভী ছিলেন, স্বার্থপর ছিলেন, এখনকার জমানাতে যারা লোকজন রয়েছেন রাষ্ট্র ক্ষমতায়, তাদের সে অবশ্যই তারা অনেকেই অযোগ্য ছিলেন, অন্তত শিক্ষা দীক্ষার দিক থেকে, বিশ্ব মানচিত্রে তাদের পরিচিতির দিক থেকে। এবং তারা যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের সম্পর্কে আমরা এত কিছু জানতাম না। যেমন ধরুন জনাব আসিফ নজরুল বা রেজওয়ানা, ওনারা ক্ষমতা আসার আগে তাদেরকে নিয়ে আমরা যত মানুষ আবেগতাড়িত ছিলাম, তাদেরকে চিনতাম, তার 100 ভাগের 1 ভাগ লোকও ক্ষমতা গ্রহণের আগে জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে চিনতেন না, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এখন সারা দুনিয়ার মানুষ যেভাবে চিনেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন, তখন তাকে যত মানুষ দেশের ভিতরে চিনতেন বা তিনি ক্ষমতা গ্রহণ করার আগে যত মানুষ চিনতেন, তার চাইতে হাজার হাজার গুণ মানুষ, বেশি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন। এরপরে শিক্ষা ধরেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা, দেশ বিদেশ ভ্রমণ, বয়স, সব মিলিয়ে এখন যারা আছেন অতীতের ক্ষমতাধর লোকদের চাইতে ওনারা এখন অন্তত 100 গুণ বেশি এগিয়ে রয়েছেন। তো তারা যদি তাদের এই অভিজ্ঞতা, কর্মযোগ, এটাকে ইতিবাচক অর্থে ব্যবহার করতে চাইতেন, সেটা এক ধরনের রসায়ন হতো। আর তারা যদি নেতিবাচক কোনো কিছু করতে চান, তাহলে অতীতের যে নেতিবাচকতা, সেটা শেখ হাসিনা বলেন, বেগম জিয়া বলেন, এরশাদ সাহেব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, তাদের যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার নেতিবাচকতা, তার সে 1000 গুণ পারঙ্গমতা দেখাতে পারবেন বর্তমান যারা আছেন তারা।